আজ 27শে আগস্ট বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। নারায়ণগঞ্জে 7 খুন মামলায় র্যাবের আরো 5 সদস্য গ্রেপ্তার, 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দল শক্তিশালী করতে নতুন কমিটি করেও ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি, সহযোগী সংগঠনেও মতবিরোধ। নগরে মিলছে না নাগরিক সুবিধা, জলাবদ্ধতা, যানজট, ভাঙা রাস্তায় নাকাল নগরবাসী, ফুটপাতে বাড়ছে হকার দৌরত্ব। বাঁধ রক্ষণাবেক্ষণের সমন্বয়হীনতা, স্বাভাবিক বন্যাতেও পানিবন্দী হয়ে পড়ছে মানুষ, তিস্তা ব্যারাজে সতর্কতা জারি। কঠোর হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার প্রক্রিয়া, ভুয়া সনদ ধরতে কয়েক ধাপে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাধীন কমিশন গঠনকে প্রাধান্য দিয়ে হচ্ছে জাতীয় চলচ্চিত্র নীতিমালা, খসড়া প্রকাশ করা হবে শিগগিরই। কানেকশনে 24 টাকা রিচার্জ করে কথা বলো 1 পয়সা 1 সেকেন্ড রেটে 24 ঘন্টা যে কোনো অপারেটরে। এয়ারটেল। নারায়ণগঞ্জে 7 খুন মামলায় র্যাবের আরো 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে 5 জনকে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাদেরকে 8 দিনের রিমান্ডে পাঠায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন হাবিলদার এমদাদুল হক, জিআরও আরিফ হোসেন, লেন্সনায়ক হিরামিয়া, বেলাল হোসেন ও সিপাহী আবু তৈয়ব। এই মামলায় কারাগারে আটক আছেন র্যাবের চাকরিচ্যুত 3 কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন ও এম রানা। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলছি সহকর্মী মাহবুব আলমের সঙ্গে। মাহবুব আলম, নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় যে আরো 5 জন কর্মরত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে পাঠানো হলো, তাদের বিরুদ্ধে আসলে মূল অভিযোগটা কি? কর্মসংগঠনের, সহযোগিতার, নাকি জানার, তথ্য গোপনের? কি মূল অভিযোগটা কি? জি খালেদ, আপনি জানেন যে এ পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করা হলো আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায়। এর মধ্যে আজকে যে 5 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আসলে যে মূল অভিযোগ সেটি হচ্ছে যে সাবেক র্যাবের 3 কর্মকর্তা রিমান্ডে তথ্য দিয়েছিল এবং তারা আদালতে যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখানে এসব কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে এবং সেই তথ্যগুলো যাচাই বাছাই করার জন্য, সেই তথ্যগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই এই কর্মকর্তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এবং এই ঘটনার পরই নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মুহিদউদ্দিনের সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে দেশবাসী আলোচিত এই মামলার দিকে তাকিয়ে আছে এবং এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করা দরকার তাই করবেন এবং সেক্ষেত্রে কোনো ধরনের ধীর গতি কিংবা কোনো ধরনের তাড়াহুড়া করা হবে না। তারা যেটি বলছেন যে এই মামলায় যারা লাবলু, খন্দকার মহিউদ্দিন সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি কি নূর হোসেনের ফেরত আনা সম্পর্কে কোনো প্রক্রিয়া সম্পর্কে কোনো কিছু আপনাকে জানিয়েছেন? জি খালেদ, সে ব্যাপারেও আমি জানতে চেয়েছিলাম যে আলোচিত এই মামলার প্রধান পরিকল্পনাকারী হিসাবে যাকে সন্দেহ করা হচ্ছে সেই নূর হোসেন, আপনি জানেন যে এবং দেশবাসীও জানে যে কলকাতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে তিনি কারান্তরীণ রয়েছেন। তো তার আনার ব্যাপারে আমি প্রশ্ন করেছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন যে তাকে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং আপনারা এখনো চিঠি পাঠানোর তথ্যে আছি। মাহবুব আলম, আপনাকে অনেক ধন্যবাদ। সংগঠনকে শক্তিশালী করতে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি গঠন হলো, নেতাদের কলহে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন নিয়েও দেখা দিয়েছে বিরোধ। এসব সমস্যার কথা স্বীকার করে দলের সিনিয়র নেতারা জানিয়েছেন কোন দল নিরসনের চেষ্টা চলছে। 19 জুলাই রাতে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিবুন্নবী খান সোহেলকে সদস্য সচিব করে গঠন করা হয় 56 সদস্যের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি। তবে এর পরপরই
পদ নিয়ে দেখা দেয় মতবিরোধ। এতে কমিটি গঠনের ১ মাসের মধ্যে মহানগরের ১০০ ওয়ার্ডের কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়া হলেও অধিকাংশ ওয়ার্ডেই কমিটি করা সম্ভব হয়নি। ঘটেছে হাতাহাতি, হামলা, পাল্টা হামলার ঘটনা। শেষে কলহ নিরসনে এগিয়ে আসেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি। তবে মহানগর কমিটি নিয়ে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন মহানগরের শীর্ষ নেতারা। এই গ্রুপটা সাদেক হোসেন খোকা কিংবা আমার তৈরি করা না, এইটা কোনো মানুষ ব্যক্তি স্বার্থে এরকম একটা গ্রুপকে ছড়িয়ে দিয়েছে, আসলে কোনো গ্রুপ নাই। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বলেছেন, আপাতত আন্দোলনের চেয়ে দল গোছানোর কাজেই মনোযোগ দিয়েছেন তারা। আমাদের পদক্ষেপ হবে স্লো অ্যান্ড স্টেডি। আমরা ধীর পায়ে শক্তভাবে এগিয়ে যাব, যাতে আমাদের পিছনে ফিরতে না হয়। দলের সিনিয়র নেতারা বলছেন, বিএনপির মতো বড় দলে এক পদে একাধিক প্রার্থী থাকায় ছোটখাটো সমস্যা থাকা স্বাভাবিক। যেই জায়গায় কিছুটা বিশৃঙ্খলা বা মতবিরোধ তীব্র আকার ধারণ করছে, সেখানে আমরা যারা সিনিয়র আছি আমরা সচেষ্ট আছি যাতে এগুলিকে নিয়ে দলাদলি এবং আরও বেশি কোন্দল না হয়, সেই জন্য আমরা সচেষ্ট আছি। মহানগর বিএনপির মতো ছাত্রদল, জাসাস, যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তবে মতবিরোধের আশঙ্কায় কমিটি গঠনে সময় নিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মাহবুবুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমরা আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির যে অন্তর্দ্বন্দ্বের কথা বা ভেতরকার কলহের কথা আমরা বলছি বা পত্রপত্রিকায় পড়ছি, তা কি আসলেই কোনো অ্যালার্মিং কিছু, নাকি এটা একটা বড় দলের জন্য স্বাভাবিক ঘটনা? অন্য সিনিয়র নেতারা যেরকম বলছেন, আপনার কাছে কি মনে হয় এটা কি একটা স্বাভাবিক ঘটনা? জেনারেল মাহবুব। না, আপনি প্রশ্ন করলেন, আপনি নিজে কিন্তু মন্তব্য করেছেন, আমি আপনার মন্তব্যের সাথেই একমত। আমি মনে করি বিএনপির মতো একটা দল, এত দীর্ঘদিনের দল, বারবার শাসন ব্যবস্থায় তারা সরকার গঠন করেছে এবং তারা আজকে গোটা বাংলাদেশ জুড়ে একটা আন্দোলন গড়ে তোলার জন্য সংগ্রাম করছে। এখানে যে সংগঠনের কথাটা আসছে, নিশ্চয়ই কথা ঠিক যে আমাদের সংগঠনের কিছু দুর্বলতা নাই, এ কথা আমি বলবো না, নিশ্চয়ই দুর্বলতা কিছু আছে। এবং বিশেষ করে ঢাকা মহানগরী এটা দীর্ঘদিন ধরে এই কমিটি ছিল না, এখন নতুন কমিটি গঠন করা হলো, এই কমিটি কাজ করছে। যে কমিটিকে কিছু সময় তো দিতে হবে, তারা দলটা গুছাবার চেষ্টা করবে, যোগ্য লোককে নিয়ে আসার চেষ্টা করবে এবং সে ব্যাপারে তারা সচেতন তারা করছে। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব, আমাদের যারা সিনিয়র লিডার আছে, তারাও এ ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন, তারা চেষ্টা করছে। আছে নিশ্চয়ই কিছু কিছু জায়গায় হয়তো কিছু জটিলতা আছে, নিরসন করা হচ্ছে এবং আপনি জেনে থাকবেন। জেনারেল মাহবুব, আপনি নিশ্চয়ই দেখছেন, আপনি ঢাকা মহানগর কমিটির কথা বলছেন, আপনি দলের নীতি নির্ধারকদের একজন, আপনি নিশ্চয়ই দেখছেন ঢাকা মহানগর কমিটিটি হওয়ার পর যিনি এই কমিটির নেতৃত্বে আছেন বা যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, মির্জা আব্বাসের সঙ্গে জনাব হাবিবুন নবী খান সোহেলের এক ধরনের মানে দ্বন্দ্ব, এটি প্রকাশ্য হয়ে পড়ছে, আমরা দুই পক্ষ থেকে জানছি এবং এর জন্য কমিটিটি কাজ করতে পারছে না বলেই আমাদের কাছে খবর, তো বা আমরা দেখছিও। তো সেই ক্ষেত্রে আপনাদের মানে পর্যবেক্ষণটা একটু যদি বলতেন যে মানে আপনি কিভাবে দেখছেন বা এই সংকট আসলে কিভাবে নিরসন করবেন? আমি একটু আগেও বললাম, ঢাকা মহানগরে দীর্ঘদিন ধরে কোনো কমিটি ছিল না, পূর্ণাঙ্গ কমিটি ছিল না। সাদেক হোসেন খোকা ছিলেন, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি ছিল না। তো এটা দীর্ঘদিনের একটা শূন্যতার মধ্য দিয়ে এই কমিটি আসছে এবং একটা এখন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য নিশ্চয়ই, যেখানে আমরা সরকারি দলে তো নই, আমরা বিরোধী দলও নাই, আমরা এমন একটা অবস্থানে আছি, কিন্তু আমাদের জনগণ আমাদের সাথে আছে এবং যে গণতন্ত্রের চ্যালেঞ্জে যেগুলো আসছে সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। তো সেখানে ঢাকা মহানগরের একটা বিরাট ভূমিকা আছে, সেই ভূমিকা তাদের পালন করতে হবে। সেই উদ্দেশ্যেই এই ঢাকা মহানগরকে নতুন করে সাজাতে, নতুন করে তাকে শক্তিশালী বেগবান করতে এই কমিটি গঠন করা হয়েছে। নিশ্চয়ই আমাদের টিদিং প্রবলেম যেটাকে বলে, টিদিং প্রবলেম হচ্ছে, হয়তো আরও কিছু থাকবে, কিন্তু টিদিং প্রবলেমটা তো পার্মানেন্ট একটা প্রবলেম না, এই প্রবলেম শেষ হয়ে যাচ্ছে এবং তার জন্য নিরসনের ব্যবস্থা হচ্ছে। আপনি বললেন যে এখানে আহ্বায়ক এবং যিনি সদস্য সচিব তাদের মধ্যে কিছু সমন্বয়ের অভাব থাকতেই
থাকতেই পারে, কিন্তু সেগুলোও তো শীর্ষ নেতৃত্ব, সিনিয়র লিডার তারা জানে, তারা কাজ করছে, এখানে উপদেষ্টারা আছেন। এবং আমি মনে করি সে আগের যে এটা ছিল অবস্থান থেকে এখন অনেক অনেক ভালো অবস্থানে চলে আসছে। জেনারেল মাহবুব, আপনার কাছে আমি একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন সাফল্যের সাথে সেনাবাহিনী পরিচালনা করেছেন, আপনি সেনাপ্রধান ছিলেন। তো সেনাবাহিনীতে যেমন সবাই সবার নেতৃত্ব যে যেই পদে আসে নেতৃত্ব মেনে নেয়, দল গঠন করার ক্ষেত্রে, রাজনৈতিক দলের ক্ষেত্রে যে নেতৃত্ব নিয়ে সংকটই দেখা দেয়, সেটি আপনার অনুভূতি কিরকম? যে আপনারা বলছেন যে অমুক নেতা কিন্তু নেতৃত্ব মেনে নিচ্ছে না, সেটি ক্ষেত্রে আপনারা এটা কিভাবে দেখেন, দুইটার পার্থক্য? আমি প্রথমেই বলে দিতে চাই, সেনাবাহিনী আবার রাজনৈতিক যে বাহিনী সেটাকে এক করে দেখার কোনো মূল্য নেই, কোনো উপায় নেই। কিন্তু সেনাবাহিনীর একটা ডিসিপ্লিন ফোর্স, তাদের একটা অত্যন্ত মহৎ দায়িত্ব জাতি তাদের উপর অর্পণ করেছে, এবং সেখানে তারা জীবনের ঝুঁকি নিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং নিরাপত্তা দিতে হবে, এটাই তাদের মূল মোটো। এর জন্যই তারা তাদের অবস্থান, তাদের অস্তিত্ব, তাদের প্রশিক্ষণ এবং এটার মধ্যেই তাদের মানে জীবনের সার্থকতা। আর যেটা আপনি রাজনৈতিক নেতৃত্ব বলছেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তো অনেক ক্ল্যাশ অফ পার্সোনালিটিস, অনেক ধরনের নিজেকে শক্তিশালী করা, একজনকে খাটো করে হয়তো আমাকে আরো বড় হতে হবে, এখানে অ্যাম্বিশন চরিতার্থ করা, সেই ডিসিপ্লিন তো এখানে আশা করা ভুল, এবং সেটা আশা করা ঠিক না। এখানে বিভিন্ন ধরনের মতবাদ থাকতে হবে। জেনারেল মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম জেনারেল মাহবুবের সঙ্গে। গৃহ বিবাদে চট্টগ্রাম জেলা বিএনপিও আটকে আছে। একটি কমিটি গঠন হওয়া মাত্র ঘোষণা করা হচ্ছে পাল্টা কমিটি, দলীয় কর্মসূচিও পালন করা হচ্ছে আলাদাভাবে। এই বিরোধের মূলে এলাকার সিনিয়র নেতাদের নিজেদের বিভক্তিকেই দায়ী করছেন অনেকে। চট্টগ্রাম থেকে এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। জনাব গোলাম আকবর খন্দকার, চট্টগ্রামের বিএনপির অন্তর্দ্বন্দ্বটা কতটা প্রবল, নাকি এটা শুধু মিডিয়ারই বানানো কথা, আসলে সবাই মিলেমিশে আছেন চট্টগ্রামে? জনাব গোলাম আকবর খন্দকার। জি, আমি এটাকে অন্তর্দ্বন্দ্ব হিসাবে দেখতেছি না। কমিটি গঠন, পুনর্গঠন, এটা একটি রাজনৈতিক দলের চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে কোনো জেলায় যদি কমিটি না থাকে সেখানে কমিটি গঠন করা হবে, আর যদি কোনো কমিটির কোনো সমস্যা থাকলে পুনর্গঠন করা হবে, নতুন নেতৃত্ব আসবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের মধ্যে অনেক যোগ্যতম নেতৃত্ব আছে, অনেক যোগ্যতম নেতৃত্ব পাওয়ার জন্য আশা করে স্বাভাবিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থাকে, এবং কোন নেতৃবৃন্দ বা আমাদের কর্মী বাহিনীর এত নেতা কোন নেতৃত্বের পিছনে। জনাব গোলাম আকবর খন্দকার, আপনি কোন বলছেন বটে, কিন্তু 6 উপজেলার 5টিতে এবং পৌরসভায় পাল্টাপাল্টি কমিটি দিয়েছেন আহ্বায়ক ও সদস্য সচিব। এই দুই নেতার বিরোধ এতটাই প্রকট যে 5 উপজেলায় এবং একটি পৌরসভায় আমরা অলরেডি পাল্টাপাল্টি কমিটি দেখছি, এবং নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ বা এই ধরনের ঘটনা প্রায় নৈমিত্তিক ঘটনা। না, হাতাহাতি কোনো কিছু হয়নি, তবে 3 কি 4টার মধ্যে পাল্টাপাল্টি কমিটি দেওয়া হয়েছে। এটা এখন তাদের নিজেদের অনেকটা ভুল বুঝাবুঝি হিসাবে তারা নিজেরাই নিরসন করে নিয়ে যাচ্ছে। আশা করি এটা অচিরে এটা সলভ হয়ে যাবে বলে আমরা সবাই আশা করছি। জনাব গোলাম আকবর খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বৃষ্টির পানিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা, সড়কগুলিতে খানাখন্দ। প্রকৌশলীরা বলছেন সড়কের বেহাল ড্রেনেজ ব্যবস্থা আর অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে জলাবদ্ধতা সংকট কাটছে না। নদী পাড়ের দৃশ্য নয় এটা, খোদ রাজধানীর মালিবাগ মৌচাকের প্রধান সড়কের পাশে যানবাহনের জন্য অপেক্ষার চিত্র। আটকে পড়া মানুষটা বলছেন এই চিত্র থাকে পুরো বর্ষাকাল জুড়েই।
সরকার তো সরকার কি করছে, যারা জনগণ তারাই তো কিছু করে না, যারা টাকা খায় তারাই তো কিছু করে না। হেরাই তো সরকার তো দিয়েই দিচ্ছে এখন সবকিছু করার লিগে, হেরাই তো দেয় না, এটি করে না। হ্যাঁ কষ্ট হয়, কি করবো, রাস্তা তো পাস হতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। টানা বর্ষণে শুধু মালিবাগ মৌচাকই নয়, মগবাজার, শান্তিনগর, চামেলিবাগ, খিলগাঁও থেকে শুরু করে মিরপুর ও মোহাম্মদপুরের একাধিক এলাকায় নিয়মিত জমছে পানি। গলির পাশাপাশি দীর্ঘ সময় পানি আটকে থাকছে প্রধান সড়কগুলোতেও। প্রকৌশলীরা বলছেন, বিটুমিনের রাস্তায় পানি জমলে মেয়াদ শেষ হবার আগেই তা নষ্ট হয়ে যায়, বাড়ে দুর্ভোগ। আর এজন্য ড্রেনেজ ব্যবস্থা যুগোপযোগী করে গড়ে তোলা আর রাস্তার রক্ষণাবেক্ষণ জরুরি। গর্ত হবে, গর্তটাকে ভরাট করবে, ভরাট করে রোলার চালাবে, এটাই হলো রক্ষণাবেক্ষণ। এটা হলো গিয়ে রিয়েক্টিভ রক্ষণাবেক্ষণ। আর হলো দেন আপনি রিপেয়ার করলেন। আসল রক্ষণাবেক্ষণের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা হচ্ছে হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থাটা নেওয়া। নাগরিক সেবায় নিয়োজিত সংস্থা সিটি কর্পোরেশন, ওয়াসা, টিএনটি ও গ্যাস কোম্পানি সমন্বিতভাবে কাজ না করায় জনদুর্ভোগ কমছে না বলে মনে করছে নগরবাসী। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান। জনাব আনসার আলী খান, আমি একটি মৌলিক প্রশ্ন করতে চাই আপনাকে, যে ঢাকার একটু বৃষ্টি হলে ঢাকার যে জলাবদ্ধতা বা যে সংকট যেগুলি আমরা বলি, যেগুলি সৃষ্টি হয়, আপনার কাছে কি মনে হয় যে একটি আধুনিক শহরে 2014 সালে এগুলি থাকা উচিত? আমি অবশ্যই বলবো যে একটি আধুনিক নগরীতে জলাবদ্ধতা বিষয়টি আমাদের কারোরই কাম্য নয়। সেই সাথে সাথে চিন্তা করতে হবে যে নগরীটা তৈরি করা হয়েছিল কবে, কতজন মানুষের জন্য এবং কি কি ফ্যাসিলিটি সেখানে ছিল। আপনি বা আমরা সবাই একমত পোষণ করব যে ঢাকা নগরী এখন প্রায় 1.5 কোটির উপরে লোক বসবাস করছে এবং যেটুকু এরিয়ায় এই লোকগুলি বসবাস করছে, ড্রেনেজ ফ্যাসিলিটিস অবশ্যই তার থেকে অনেক কম। জনাব আনসার আলী খান, আপনি কি তাহলে বলতে চান যে পৃথিবীর যে পুরনো শহরগুলি আছে, লন্ডন, রোম, কলকাতা বা আমরা অন্য যে পুরনো শহরগুলি আছে, সেগুলি যে সময়ের জন্য তৈরি করা হয়েছিল তারপরে আর এটার সার্বিক বা আধুনিক বা যুগোপযোগী করা সম্ভব নয়? লন্ডনও তো 500 বছর আগের শহর। আমি অবশ্যই বলবো যে সে সমস্ত নগরীগুলি দেখার সৌভাগ্য আমারও হয়েছে। সেই নগরীগুলি যে পরিকল্পনার আওতায় করা হয়েছিল, আমি স্বীকার না করে পাচ্ছি না যে আমাদের ঢাকা মহানগরীটা এইভাবে বর্ধিত হয়েছে বলে আমি মনে করি না। কারণ ঢাকা মহানগরী তৈরি হয়েছে যে সময়, সেটা তখন একটা প্রথমে জেলা শহর ছিল, পরে একটা দেশের একটা অঞ্চলের রাজধানী ছিল, পরবর্তীকালে দেশের রাজধানী হলো। এই দেশের রাজধানী হওয়ার পরেই এই জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো, কিন্তু সেই ভাবে নগরটি পরিকল্পিতভাবে তৈরি হয়নি। সে বিষয়টা আপনারা অবশ্যই। জনাব আনসার আলী খান, আমরা কবে নাগাদ একটি পরিকল্পিত নগরী পেতে পারব? আমরা কবে নাগাদ একটি পরিকল্পিত নগরী পেতে পারব? বিষয়টি আসলে আমি আপনার মতো একটি পরিকল্পিত নগরী চাই, কিন্তু আমার সিটি কর্পোরেশনের দায়িত্ব তো পরিকল্পিত নগরী না। সিটি কর্পোরেশনের ম্যান্ডেট যেটা, যে সিটি কর্পোরেশনের ভিতরের যে রাস্তাগুলি আছে, রাস্তাগুলিকে নির্মাণ সংস্কার করা এবং রাস্তার পানিটা যাতে গড়িয়ে ওয়াসার যে স্টর্ম ওয়াটার ড্রেনেজ আছে সেখানে পড়তে পারে, সেই ফ্যাসিলিটিটা তৈরি করা। আমার মনে হয় যে সিটি কর্পোরেশন এই দায়িত্বটুকু সুচারুভাবে পালন করছে। এই মানে সিটি কর্পোরেশনের যে দায়িত্বগুলির কথা আপনি বললেন, যে রাস্তাঘাট এবং রাস্তাঘাটের যে পয় নিষ্কাশন, সেটি সুচারুরূপে পালন করছে বলে আপনি মনে করছেন? না, পয় নিষ্কাশনের দায়িত্বটা কিন্তু সিটি ওয়াসার যে পানি ড্রেনেজের যে দায়িত্ব, ড্রেনেজের যে দায়িত্ব সেটা সিটি কর্পোরেশন, সেটি তারা সুষ্ঠুভাবে পালন করছে। ড্রেনেজের দায়িত্ব না, স্টর্ম ড্রেন দু রকম আছে, একটা সুয়েরেজ ড্রেন আর একটা হলো স্টর্ম ওয়াটার ড্রেন। এই দুটোই ওয়াসা করে থাকে, শুধুমাত্র সিটি কর্পোরেশন করে। রাস্তার পাশে যে ড্রেন থাকে, যেটা আমরা সসার ড্রেন বলে থাকি, যেটা যেখান থেকে পানিগুলি ওয়াসার স্টর্ম ওয়াটার ড্রেনেজে যায়, সেই কাজটুকু শুধু আমরা করে থাকি রাস্তার পার্শ্ববর্তী ড্রেনগুলির জন্য, এবং সেই কাজগুলি সিটি কর্পোরেশন সুচারুভাবে করছে। জনাব আনসার আলী খান, আপনাকে অনেক ধন্যবাদ। ভাঙ্গা রাস্তাঘাট ও জলাবদ্ধতায় নাকাল সিলেট মহানগরীর বাসিন্দারাও। সেখানে অবৈধ দখলদার ও ফুটপাতে হকারদের দৌরাত্ম্য, নেই বিনোদন কেন্দ্র, এই নিয়ে কথা বলতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সেই সঙ্গে আমাদের সঙ্গে
রাজশাহী এবং বরিশালের সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমরা প্রথমে সিলেট মহানগরীর যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তার সঙ্গে কথা বলছি, জনাব এনামুল হাবিবের সঙ্গে। জনাব এনামুল হাবিব, সিলেটের নগরের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি কিন্তু আজকে আমরা যেভাবে বলছি 20 বছর আগেও আমরা সেভাবেই বলতাম। আমরা কবে একটু উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবো? সিলেট নগরীতে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে ঠিকই, অনেক সুন্দর সুন্দর ভবন হয়েছে, কিন্তু এই জলাবদ্ধতা বা নাগরিক অসুবিধাগুলি 20 বছর আগের মতো একই রকমই আছে। জনাব এনামুল হাবিব। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু খেয়াল করেন যে কথাটা আপনি বললেন যে 20 বছর আগের সাথে বর্তমানের তুলনা, গত 1 বছরে কিন্তু সিলেটের জলাবদ্ধতার একটি, আমি বলবো যে ব্যক্তিগতভাবে সিটি কর্পোরেশনের পক্ষে যে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। আপনার এই বছর কিন্তু আমাদের বৃষ্টিপাত সেইভাবে হয়নি, কিন্তু গত 15 দিন যাবৎ সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং প্রত্যেকটা সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকার নগরবাসীরা স্বীকার করেছেন যে এই বছর জলাবদ্ধতা হয়নি এবং সেইভাবে জলাবদ্ধতা ছিল না। হঠাৎ হঠাৎ দু একটি জায়গায় পানি হয়তো জমেছে, কিন্তু আমাদের সিটি কর্পোরেশন উদ্যোগে এবং মাননীয় মেয়র মহোদয় সহ অন্য সিটি কর্পোরেশন কাউন্সিলর সহ প্রত্যেক কর্মকর্তার কর্মকাণ্ডের ফলে গত 6 মাসের এবং 1 বছর কর্মকাণ্ড যদি আপনারা বিশ্লেষণ করেন, আমরা মেসিভ প্রোগ্রাম নিয়েছি। আমাদের সিলেট সিটির মধ্যে প্রায় 11টা ছড়া প্রবাহিত হয়েছে, যেগুলো বেদখলে ছিল। আমরা এগুলো উদ্ধার করার চেষ্টা করেছি এবং আমরা প্রায় 9 থেকে 10 কোটি টাকার কাজ আমাদের চলছে। ইতিমধ্যে আমাদের 5.5 কোটি টাকার আমাদের কাজ হয়েছে, যে কাজগুলো কিন্তু ইতিপূর্বে আমরা এইভাবে করিনি। এবার একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করার ফলে আপনি নিজেই জিজ্ঞাসা করে দেখবেন নগরবাসীকে, তারা অনেক স্বস্তির মধ্যে আছে। অন্তত জলাবদ্ধতার যে সমস্যাটা অন্যান্য জায়গায় দেখা দিয়েছে, সিলেট সিটি কর্পোরেশন এটা থেকে কিন্তু আমি বলতে পারি যে অনেকখানি মুক্ত। এবার যানজট একই রকম আছে, কারণ নগর কর্তৃপক্ষ থেকে কোনো পরিকল্পিত রাস্তাঘাটের সেরকম উন্নয়ন হয়নি গত কয়েক বছরে। আমাদেরকে সিলেট থেকে স্বীকার করব যানজটের সমস্যাটা আছে, মানুষ বাড়ছে, নগরবাসীর জি যানজট তো আছে, কিন্তু আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা বেশ কিছু ক্রাশ প্রোগ্রাম নিয়েছি। যেমন রিসেন্টলি আপনি যদি দেখেন, আমাদের জিন্দাবাজারতে সামনে আমাদের কোর্ট পয়েন্ট থেকে আমরা আমাদের সুরমা পয়েন্ট পর্যন্ত, কিনব্রিজ পর্যন্ত আমরা 1 ওয়ে রিক্সা লেন করে দিয়েছি, যেটা খুব কম সিটি কর্পোরেশনে আছে। এবং এই উদ্যোগের ফলে কিন্তু একদিকে মানুষ রিক্সাগুলো একটা বড় যানজটের কারণ হয়, সেটা লেন করে দেওয়ার ফলে দুই দিকে সে লেনের মধ্যে ঢুকছে, গাড়িগুলো চলছে তার গাড়ির মধ্যে, এবং ফুটপাথগুলো আমরা অবিরত চেষ্টা করছি যাতে হকার মুক্ত থাকে, তাহলে যাতে মানুষ অন্তত ফুটপাথটা ব্যবহার করে তার মূল যে কাজগুলো, ব্যবসা বাণিজ্য জিন্দাবাজার কেন্দ্রিক মূল কাজগুলোই সিলেটে, সেটা যাতে সে নির্বিঘ্নে করতে পারে। এই কর্মসূচিগুলো আমরা নিয়েছি এবং মানুষ এটা সুফল পাচ্ছে। জনাব এনামুল হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহী মহানগরীর অবস্থা নিয়ে কথা বলবো পূর্ত স্থায়ী কমিটির সভাপতি বেলাল হোসেনের সঙ্গে। জনাব বেলাল হোসেন, রাজশাহী সিটির প্রধান সমস্যা এখন কি? জনাব বেলাল হোসেন, নাকি কোনো সমস্যা নেই, রাজশাহীবাসী খুব ভালো আছে? আমাদের মোটামুটি এখন প্রধান না, রাজশাহীবাসী আমাদের মোটামুটি আমরা মনে করি ভালোই আছে। তা আমাদের সমস্যা এখন আছে যেটা বর্ষার পরে, এবং আপনার ওয়াসা এবং হচ্ছে গ্যাস কোম্পানি যেই রাস্তাগুলো খুঁড়ে ফেলেছে, সেগুলোকে আমাদেরকে মেরামত করতে হবে। আমরা ঈদের আগে সেই রাস্তাগুলো মেরামত করার চেষ্টা করেছি, যেহেতু বর্ষাকাল এখন, বর্ষণের কারণে আমরা সবগুলো এখনও ঠিক করতে পারিনি। আমাদের আবহাওয়াটা একটু অনুকূলে আসলেই যে রাস্তাগুলো একটু ওই গ্যাস লাইন এবং পানি লাইনের জন্য নষ্ট আছে, সেগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে রাস্তাগুলো আপনি ঠিক করতে পারেন, সেগুলি কবে নাগাদ ঠিক হতে পারে? এই আবহাওয়া একটু অনুকূলে, এখন যেহেতু বর্ষাকাল, পিচের কাজ করা ক্যালেন্ডারের ডেট কোনটা বলা যায়? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দিয়ে কোনটা বলা যায়? সেইজন্য আমাদের আমরা এই বর্ষাটা শেষ হলে আর কি, এই মাসখানেকের মধ্যে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। বরিশাল নগরীর নগর দুর্ভোগ নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র KM শহীদুল্লাহ। জনাব KM শহীদুল্লাহ, আপনি একটু বলবেন যে বরিশাল নগরীর প্রধান অসুবিধাগুলি দূর করার জন্য আপনাদের নেওয়া উদ্যোগগুলি কবে নাগাদ পুরোপুরি কার্যকর হবে? এখন জলাবদ্ধতা, যানজট সবগুলি সমস্যায় বরিশাল নগরীতে আছে প্রকটভাবে। আপনাকে ধন্যবাদ। বরিশাল নগরী বিগত দিনের চেয়ে এবছর আমরা ক্রাশ প্রোগ্রাম করেছি। বরিশাল শহরের ড্রেন আবর্জনা পরিষ্কার করার ফলে এবার বরিশাল সিটিতে কোনো পানি জলাবদ্ধতা হয় নাই। বরিশাল আপনি জানেন যে বরিশাল 30টা ওয়ার্ড এবং 25 বর্গ কিলোমিটার, আগে ছিল 45 বর্গ মিটার, এবং 7-8টি ওয়ার্ড হয়েছে একদম শাপলা শালুকের এলাকা, সেখানে পানি ভরা থাকে সবসময়। আমরা দ্রুতভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু অর্থ বরাদ্দের অভাবে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। তো আমরা আশা করি আমরা বেশ কয়েকটি স্কিম কেন্দ্রীয় সরকারের কাছে সাবমিট করেছি, আমরা এগুলো পাওয়ার পরেই আমরা গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো ভালো করতে পারবো।
স্কিম কেন্দ্রীয় সরকারের কাছে সাবমিট করেছি, আমরা এগুলো পাওয়ার পরেই আমরা গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো ভালো করতে পারবো। কে এম শহীদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বাঁধ রক্ষণাবেক্ষণের অভাব আর সমন্বয়হীনতার কারণে স্বাভাবিক বন্যাতেও পানিবন্দী হয়ে পড়ছে সিরাজগঞ্জের মানুষ। নদী শাসন ও শহর রক্ষা বাঁধের নতুন নতুন প্রকল্প নেওয়া হলেও ভাঙা বাঁধ সংস্কারে বরাদ্দ নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই সীমাবদ্ধতার মধ্যে কাজ চলছে। সিরাজগঞ্জ পৌর এলাকার 4 কিলোমিটার দূরের বাঁধটি ভেঙে গেছে 7 বছর আগে। সেই থেকে খোকসাবাড়ি ইউনিয়নের মানুষকে প্রতি বছর পানিবন্দী হতে হচ্ছে। 3 যুগ আগে নির্মিত ওই বাঁধ থাকার সময় স্বাভাবিক বন্যায় এসব জায়গায় পানি ঢুকতো না। ভাঙা বাঁধ হিসেবে পরিচিত এই এলাকার কাছাকাছি ক্রসবার, তীর রক্ষা বাঁধ সহ নানা নামে প্রকল্প বাস্তবায়নের কাজ চললেও জলাবদ্ধতার হাত থেকে নিষ্কৃতি না পেয়ে বাড়ি বিক্রি করার উদ্যোগ নিচ্ছে কেউ কেউ। ভালো জায়গা হলে বাড়ি করবো, এত তো মনে করেন সমস্যা, মেলা সমস্যা, এত সমস্যায় তো থাকা যায় না। যখন এই অর্ধা বাঁধিছে তখন গাজীপুর উপজেলার ঢেকুরিয়া ভাঙা বাঁধে আশ্রয় নেয়া দুর্গত মানুষ এখন আর ত্রাণ সহায়তা নয়, পরিত্রাণ চায় পানিবন্দী পরিস্থিতি থেকে। লিফট কন্ট্রোল চাই না, আমাদের এই জায়গায় এলা বাদ দিলি আমরা সল পাল নিয়ে শান্তি পাই। পানির মধ্যে থাকতে আমার খুব অসুবিধা হয়। দ্রুত একটা রিং বাঁধ যদি করা যায় তাহলে অনেক জনগণ এই বন্যা থেকে, অকাল বন্যা থেকে রেহাই পাবে। সিরাজগঞ্জ শহর ও যমুনা নদীর তীর রক্ষার জন্য নেয়া নানা প্রকল্পের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের টাস্ক ফোর্সের পর্যবেক্ষণ থেকেও এসেছে। কিন্তু পাউবু কর্মকর্তারা বলছেন অনেকে বাস্তবতা না বুঝেও সমালোচনা করে থাকে। আমার বাঁধের বাইরের অংশ যাতে বন্যা কবলিত না হয়, এই জন্য আমরা এই দুইটা পয়েন্টে আমরা একটা মার্জিনাল বাদ করে দেওয়ার পরিকল্পনা আছে। আগামী অর্থ বছরে আমরা এটা হয়তো বাস্তবায়ন করবো যদি বরাদ্দ পাওয়া যায়। আমরা অলরেডি প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। তো শহরটা সম্পূর্ণরূপে নদী ভাঙন ঝুঁকিমুক্ত, যেহেতু আমার 4টা ক্রসবার আছে। এই ক্রসবারগুলো নদীর মূল যে ব্যাংক লাইন থেকে 1 কিলোমিটারের বেশি দূরে আছে। সো যদি কোনো ভাঙন হয় তাহলে মাথায় হবে, কিন্তু শহরে কোনো ইফেক্ট আসবে না। যোগাযোগের অসুবিধার কারণে সিরাজগঞ্জের চৌহালি ও শাহজাদপুর উপজেলার কাজ তদারকি করা হয় টাঙ্গাইল ও পাবনা থেকে। ফলে এই দুই উপজেলায় কাজের সমন্বয়হীনতা আরও বেশি। 2 বছর আগে এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে এখন বর্ষা মৌসুমে এখানকার হাজার হাজার মানুষ পানিবন্দী জীবনযাপন করে। তাদের দাবি এই বাঁধটি পুনর্নির্মাণ করে তাদেরকে এই বন্যার অভিশাপ থেকে মুক্ত করবে সরকার। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢেকুরিয়া, গাজীপুর, সিরাজগঞ্জ। সম্প্রতি সিরাজগঞ্জ থেকে ঘুরে এসেছেন সহকর্মী ইলিয়াস হোসেন। এই বিষয়ে আরও জানতে কথা বলছি তার সঙ্গে। জনাব ইলিয়াস হোসেন, আপনার প্রতিবেদনে আমরা দেখলাম যে পানিবন্দী মানুষের নানা রকম দুর্ভোগ এবং নানা ধরনের সমন্বয়হীনতার কথা আপনি বলছেন। এই মুহূর্তে সংকট থেকে মুক্তি পাওয়ার একটি স্বল্পমেয়াদী সমাধান বা দীর্ঘমেয়াদী সমাধানও কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি যেটা দেখলাম আসলে সেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার। আর স্বল্পমেয়াদী বলতে তারা যেটি এখন করছে আমি দেখে আসলাম, এখন বিভিন্ন বাঁধে তারা ওই বালি ভর্তি বস্তা ফেলছে, কোথাও কোথাও সিসি ব্লকও দেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্থানীয় লোকজন এবং যারা এটা দেখে আসছে দীর্ঘদিন, তাদের অভিজ্ঞতা হলো যে এই সময়ে যে স্রোত থাকে এখানে বস্তায় ফেলুক আর সিসি ব্লকই ফেলুক, কোনোটাই আসলে থাকছে না। তো তাদের পরামর্শ স্থানীয় পর্যায়ে আমি যেটি জেনেছি, তাদের পরামর্শটি হচ্ছে যে যখন শুষ্ক মৌসুম থাকে তখন রীতিমতো ফিজিবিলিটি স্টাডি করে বাঁধ নির্মাণ এবং নদীর গতিবিধি লক্ষ্য করে সেখানে বাঁধ দেওয়া যেতে পারে। এছাড়া যে আমি কয়েকটি প্রকল্পের কথা বলেছি তার মধ্যে একটি আছে ক্যাপিটাল ড্রেজিং বলে, যেটি সিরাজগঞ্জে হচ্ছে, কিন্তু টাস্কফোর্সের থেকেও বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে এটি এই যমুনার জন্য ঠিক হচ্ছে না। কিন্তু এরকম বিশেষজ্ঞ পর্যায়ে কিছু মতবিরোধ রয়েছে যে আসলে কোনটা যমুনার জন্য উৎকৃষ্ট পন্থা হতে পারে। তা আমার মনে হয় হয়েছে এটি দেখে যে রীতিমতো বসে এটি গবেষণার মাধ্যমে এটার একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এখন তো ভরা মৌসুম, এখন যেটি করতে যাচ্ছে সেটি আসলে টিকছে না। এখন কিছু কিছু ত্রাণ দিয়ে ওই বাঁধের উপর আশ্রিত পরিবারগুলোতে রক্ষা করা ছাড়া আর তেমন বড় কোনো উদ্যোগ এই ভরা মৌসুমে সম্ভব না। আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে কথা বলতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহিদুর রহমানের কাছে যাচ্ছি। জনাব জাহিদুর রহমান, আমরা এই সিরাজগঞ্জের যে পানিবন্দী মানুষের কথা এবং বাঁধ
ভেঙে যাওয়ার কথা সেটি প্রতি বছরই শুনি। এইটার কি কোনো একটি স্থায়ী সমাধান করার কোনো উপায় আছে, বা আমরা মানুষের এই দুর্ভোগ বছরের এই একটু সময়ের জন্য একটু কমিয়ে আনার কি কোনো উপায় কথা ভাবতে পারি? জনাব জাহিদুর রহমান। দেখুন, আমরা সিরাজ জাহিদুর রহমানের নামটা, আমার নাম শহীদুর রহমান। জি, সিরাজগঞ্জে আমরা দুটো উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকি। যে একটা হলো সিরাজগঞ্জ শহরকে রক্ষা করা, আর দ্বিতীয় হলো বঙ্গবন্ধু সেতুকে রক্ষা করা। এবং আপনারা জানেন 1988 সালের বন্যার পর থেকে আমরা সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট করেছি, এবং সেটা বিভিন্ন সময়ে যমুনার ভাঙনে আক্রান্ত হয়েছে, এবং সেটা রক্ষা করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এবং এখন এই মুহূর্তে আমাদের বাঁধ যে ভিতরে যে বাঁধ আছে, বাঁধের ভিতরে কোথাও কোনো পানি নেই, এবং বাঁধ কোথাও কোনো ভাঙে নেই। যেগুলো পানি আছে সেখানে হইল বন্যা বাঁধের বাইরে। এবং বন্যা বাঁধে প্রতি বছরে আপনি জানেন যমুনা ভাঙতে ভাঙতে ডান দিকে প্রবাহিত হচ্ছে, ডান দিকে এটা টেন্ডেন্সি হলো ডান দিকে সরে আসা। এবং এখন দেখা যাচ্ছে 200-300 মিটার করে প্রতি বছর 400-500 মিটার করে ভেঙে ডান দিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে হয় কি বাঁধটা স্টেবল হচ্ছে না। তো আমরা ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেটা আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রকল্প আমরা এখন স্টাডিতে আছে, সম্ভবত আগামী বছর বা তার পরের বছর থেকে শুরু। সেটা হলো $1 বিলিয়ন, প্রায় 8,000 কোটি টাকার একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। সেটা হলো সিরাজগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত বিভিন্ন জায়গায়, আপনাদের হয়তো জানা আছে, সিরাজগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত বিভিন্ন জায়গায় হার্ড পয়েন্ট আছে, গ্রোয়েন আছে। সেই সবের কারণে কিন্তু যমুনার ভাঙন এখন অনেকটা কমে গেছে। তবে কিছু যেহেতু আমরা কোনটা কাজটা করতে পারিনি, এই কারণে কোথাও কোথাও গ্যাপ আছে, ভালনারেবল পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে কিছু আক্রান্ত হচ্ছে। জনাব শহীদুর রহমান, আমরা কালকে দেখেছি জনাব শহীদুর রহমান, এই পৌর এলাকার 4 কিলোমিটার দূরে যে বাঁধটি 7 বছর আগে ভেঙেছে, যার কারণে খোকসাবাড়ি ইউনিয়নের মানুষ প্রতি বছর পানিবন্দী হচ্ছে, সেটি কোনটি? সেটির কারণ কি? এর পিছন দিক দিয়ে আপনি যে খবর নিয়ে দেখেন, পিছন দিক দিয়ে আপনি রিং বাঁধ দেওয়া আছে। এখন দেখেন প্রতি বছর বাঁধ ভাঙতেছে, আমরা পিছনে যাচ্ছি। পিছনে যেতে হলে আমাদের একটা জমি, তো আমরা ল্যান্ড অ্যাকুইজিশন করে করা সম্ভব নয়। এখন মানুষের যে ডোনেট করা জমি, স্বল্প জমি, সেই জমির উপরে আমরা কিছু রিং বাঁধ দিয়ে রাখছি, যাতে পানিগুলো ভিতরে ঢুকতে না পারে। এবং সেখানে যে বাঁধ দিয়েছে এটার ভিতরে কিন্তু আপনার রিং বাঁধ আছে। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন অবশ্য যে মানে বাদই এবছর ভাঙে নাই। আমরা শহীদুর রহমান সাহেবকে ধন্যবাদ জানিয়ে একবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। তথ্য গোপন করে প্রশাসনের শীর্ষ পর্যায় পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ প্রমাণের পর এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। 8 থেকে 9 ধাপের প্রযুক্তির ব্যবহারের ফলে নকল সনদ সহজেই ধরা পড়বে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে। সরকারি হিসেবে মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় 2 লাখ। নতুন করে আবেদনের সময়সীমা শেষ হয়েছে জুলাইয়ে। এ সময় অনলাইনের মাধ্যমে আবেদন করেছে 1,02,000 জন। আবেদনে দেয়া তথ্য প্রামাণ্য কিনা তা যাচাই করবে মাঠ পর্যায়ের তদন্ত কমিটি। ভারত থেকে পাওয়া 68,000 মুক্তিযোদ্ধার তালিকা এক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধার সনদ নকল ঠেকাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা হিসাবে আমি এটার কারোকে শেয়ার দিতে রাজি নই। মুক্তিযুদ্ধটা এমন একটা অর্জন যেটা এই দেশে পুনরায় আবার আসবে না। যারা এখন 60 বছরের পরে যারা হবে তারা মুক্তিযোদ্ধা হবে, কিন্তু 60 বছরের আগে তো মুক্তিযোদ্ধা হইতেই পারে না। তার সে কি ছিল? সে বাচ্চা ছিল। তবে কোনো আবেদনকারী যাচাই বাছাই কমিটিকে সন্তুষ্ট করতে না পারলে সংক্ষুব্ধ আপিল করতে পারবে। সার্টিফিকেট অত্যন্ত নির্ভুল এবং নির্ভেজাল করার জন্য আমরা সেখানে সার্টিফিকেটগুলোর মধ্যে 8-9 ধরনের ডিভাইস আমরা করেছি, যেটা যাতে নকল করতে না পারে। ওপেন হাউসে তাদের প্রমাণ করতে হবে তিনি কোথায়, কার আন্ডারে ট্রেনিং নিচ্ছেন, কার আন্ডারে যুদ্ধ করছেন। আগামী 26 মার্চের মধ্যেই তালিকা চূড়ান্ত করা হবে বলে আশা করছেন মন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার সুরুজ্জামান। কথা বলছি তার সঙ্গে। জনাব জামান, এই যে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার যে নতুন প্রক্রিয়া বা প্রযুক্তির ব্যবহার করার উদ্যোগ নেওয়া হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার এর মূল্যায়ন কিভাবে করবেন আপনি?
আমি আমার মন্ত্রী মহোদয়কে প্রথমেই ধন্যবাদ জানাই যে উনি ভুয়া মুক্তিযোদ্ধাগুলো যে বাছাই করার জন্য যে প্রক্রিয়াটা করতেছে এটা খুবই আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের জন্য এটা খুব ভালো সংবাদ এবং ভালো একটা উদ্যোগ নিয়েছে। জনাব জামান, যারা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করেছেন সরকারি চাকরির জন্য যারা ব্যবহার করেছেন, পদোন্নতি পদায়নের জন্য যারা ব্যবহার করেছেন, তাদের শাস্তি আপনি দাবি করেন কিনা, বা যে কোনো ভাবে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যারা দাখিল করেছেন কোনো কোথাও কোনো সুবিধা নেওয়ার জন্য তাদের শাস্তি দাবি করেন কিনা? 100 বার। সে সরকারের যত উচ্চ পর্যায়ের কর্মকর্তাই হোক না কেন। 100 বার। এবং আমরা বগুড়াতেও জি, এইটা আমার নিজের মায়ের পেটে ভাই হলেও আমি এটা দাবি করি যে হ্যাঁ তার শাস্তি হওয়া দরকার। এবং কেন মানে অপরাধী এবং মুক্তিযোদ্ধা যে ভাগ দেবে না, এবং মন্ত্রী যে বলছে আমাদের, ওনার উপর খুবই সন্তুষ্ট যে মুক্তিযোদ্ধাকে কোনো ভাগ দিতে রাজি না। এবং ওনার ওয়াইফের সঙ্গে উনি এটা এইটাকে যে প্রমাণ করেছে, এটা গোটা দেশ শুদ্ধে তাকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা খুবই তা খুব ধন্যবাদ দিয়েছে আর কি। জনাব সুরুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। সংশ্লিষ্টদের মতামতের জন্য শিগগিরই জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়া উন্মুক্ত করা হবে। গত বছরের মাঝামাঝি এই নীতিমালা তৈরির কাজ শুরু হয়, এরই মধ্যে খসড়াটি তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। খসড়াটি উন্মুক্ত করার আগে এটি নিয়ে গোল টেবিল আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। জনাব সোহানুর রহমান সোহান, আমরা চলচ্চিত্র সংশ্লিষ্টরা দীর্ঘদিন একটি নীতিমালার কথা বলে আসছিলেন, কিন্তু সরকার এখন যে নীতিমালাটির কথা ভাবছেন বা বলছেন, যেটি নিয়ে চিন্তা করছেন, তার সঙ্গে আপনাদের যোগাযোগ আছে? আপনারা পছন্দ করছেন নীতিমালাটি বা নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াটি? মানে কপি যেটা হওয়া উচিত ছিল আমাদের কাছে এখনো কিন্তু সরবরাহ করা হয়নি। যদি আমাদের কাছে এটা কপি আসতো তাহলে হয়তো আমরা এটা নিয়ে আরো বেশি পর্যালোচনা করতে পারতাম এবং বুঝতে পারতাম যে কোথায় কোথায় কোন গলদ আছে কিংবা কোথায় কোন সমস্যাগুলো আছে। তো এখন এই মুহূর্তে যে আমরা শুনতে পাচ্ছি তার থেকে যে আমরা বিচার বিশ্লেষণ করছি, যেটা হয়তো আমাদের জন্য, আমরা আসলে আমাদের অনেক দিনের দাবি যে একটা নীতিমালা দরকার। কোনো কিছু মানে চলচ্চিত্রের জন্য নীতিমালাটা খুবই জরুরি। নীতিমালাটা কেন আপনি জরুরি মনে করছেন? মানে নীতিমালা আপনাকে চলচ্চিত্র বানাতে কিভাবে হেল্প করবে? হ্যাঁ, নীতিমালাটা এই জন্য আমি কি করব না করব আমার মধ্যে যদি ওইটা পুরোপুরি জানা না থাকে তাহলে আমি কিন্তু ভালো ছবি বানাতে পারছি না। আমরা এমন অনেক কিছু আছে যেগুলো করতে পারি না, আবার এমন অনেক কিছু আছে যে আমরা জানি না এগুলো করতে পারবো কিনা। কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে আমাদের, আবার আমরা জানি না বলে অনেক কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কিন্তু নীতিমালা আপনার স্বাধীন এবং সৃজনশীলতায় এক ধরনের হানি ঘটাবে না? আপনার হাত পা বেঁধে দেবে না? নীতিমালা আমার যদি বিবেক, এটা অবশ্য বিবেক হচ্ছে মেইন জিনিস। একজন চলচ্চিত্র নির্মাতার বিবেকটা হচ্ছে তার মেইন নীতিমালা। সে বিবেক দেখে যদি সে ছবি করে তাহলে কিন্তু সেখানে কোনো নীতিমালা প্রয়োজন পড়ে না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিবেকবিহীনভাবে ম্যাক্সিমাম ডিরেক্টর কাজ করছে, যারা বিবেকবিহীন হয়ে যাচ্ছে, দেশকে বিক্রি করে ফেলছে, দেশের অস্তিত্বকে নষ্ট করে ফেলছে, তারপরে আমাদের কালচারটাকে শেষ করে ফেলছে। এগুলোর জন্যই নীতিমালাটা জরুরি। কিন্তু সেই নীতিমালাটা যদি কোনো আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা আমরা তুলনামূলকভাবে আমরা মনে করি না যে যারা খুব সৃজনশীলতার সাথে যুক্ত, তারা যদি করে, তাহলে আপনার সৃজনশীলতা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে এটা আপনি মনে করছেন না? না, সেটা ক্ষেত্রে তো অবশ্যই যে যারা এটার সাথে ইনভলভ থাকবে, যারা এটা করবে, তাদের প্রতি আমাদের আস্থা আছে অনেক বেশি। তারা অবশ্যই আম জনতার হিসাবটা করতে হবে, কারণ আমরা চলচ্চিত্র নির্মাণ করি কিন্তু সাধারণ দর্শকদের জন্য, এবং দর্শকরা যাতে এটা দেখে আনন্দ পায়, দর্শকরা এই ছবি দেখতে এসে কাঁদবে, হাসবে, কথা বলবে এবং আনন্দিত হবে, সেই জিনিসটা যদি সেখানে আমরা দিতে না পারি তাহলে অবশ্যই দর্শকরা সিনেমা হলে বসে কখনো ছবি দেখবে না। সোহান ভাই, আপনি বিবেক বর্জিত পরিচালকদের বা প্রযোজকদের কথা বলছিলেন, কিন্তু আপনাদের তো সেন্সর বোর্ড নামের একটা সাংঘাতিক হার্ডল পার হতে হয়, যেগুলি ওখানেই আটকে যাওয়ার কথা। তারপরেও কি একটি নীতিমালা দরকার আপনি মনে করছেন? না, সেন্সর বোর্ড দরকার তো অবশ্যই আছে, কারণ আমাদের বিবেক বর্জিত আমি তো একটা কথাই বললাম যে আমরা বিবেক বর্জিত, আমাদের নিজস্ব বিবেকের অভাবের কারণে কিন্তু আজকে আমাদেরকে এই সেন্সর বোর্ডের সামনে যেতে হয় এবং আমাদেরকে সমাজের কাছে অনেক হেয় হতে হয়। কারণ আমরা যদি নিজেরা যদি বিবেক দিয়ে আমরা কাজ করতে পারতাম তাহলে তো আজকে সমাজে যে অশ্লীল ছবি নির্মাণ হচ্ছে, আজকে যে ছবিগুলো মারামারি, খুনোখুনি এমন বেশি হচ্ছে যেটা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। দর্শকরা সেগুলো দেখে আনন্দিত হচ্ছে এবং সমাজে সেগুলো প্রভাব পড়ছে অনেক বেশি। সোহান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।